আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলন 2024 আমাদের দেশে একটি বড় ছাত্র জনতার গণবিপ্লব ঘটেছে, যেটাকে অনেকেই গণবিপ্লব মানতেও নারাজ। এই অভ্যুত্থানের মাধ্যমে দেশে যে একটা আমূল পরিবর্তন এসেছে, মানুষ একজন স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে, এটা অনেকেই এখনো 2026 সাল চলতেছে, এখনো অনেকেই এটা স্বীকার করেন না বা বিশ্বাস করেন না। বিশেষ করে আওয়ামী লীগের, এটা অন্যান্য দলের মধ্যেও আছে, বিশেষ করে আওয়ামী লীগের যারা আছেন তারা তো এখনো ভাবে ফলাও করে প্রকাশ করে যাচ্ছেন তাদের নেত্রী ঠিক, তাদের নেত্রী দেশের সবকিছু করেছে। আর যত অন্যায় করেছে ছাত্র জনতারা, তাদের দৃষ্টিতে আপা কোনো অন্যায় করেনি, তাদের আম্মা কোনো অন্যায় করেনি। তা আসুন জুলাই বিপ্লব একটু সমীকরণ মিলাই, একটা সমীকরণ মিলাই। আজকে একটা সমীকরণ মিলানোর জন্য আজকের এই কন্টেন্টটি তৈরি করা। 2022 সর্বপ্রথম এই ধরনের অভ্যুত্থান ঘটেছে শ্রীলঙ্কায়, তারপর 2024 বাংলাদেশ, 2025 নেপাল, এবার 2026-এ ভারতে সেই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটেছে। আপনারা নিশ্চয়ই সবাই অবগত আছেন যে ভারতে এখন একটা তুলকালাম কাণ্ড চলতেছে। এই সেই জুলাই মাস, যেই জুলাই মাসে বাংলাদেশের 2024-এ একটা অভ্যুত্থান ঘটেছিল, গণবিপ্লব ঘটেছিল, ছাত্র জনতার আন্দোলন, দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল। ঠিক সেই জুলাই মাসেই ভারতে আজকে দুর্বার আন্দোলন তৈরি করেছে সেখানকার ছাত্র জনতারা। আজকে সেই ছাত্র জনতারা, বিশেষ করে ছাত্ররা একটি পার্টি করেছে, যেটার নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি, সিজেপি। তারা আজকে আন্দোলনে নেমেছে। তাদের আন্দোলনগুলো মিলিয়ে দেখুন, আমাদের আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে মিল আছে। এই জন্যই বলেছিলাম যে আসুন একটু সমীকরণটা মিলাই। এখন সেখানে দেখা যাচ্ছে তারা ছাত্র জনতার উপরে আঘাত আনতেছে, পিটাইতেছে, মারতেছে। কিন্তু আমি ওই ব্যাপারটায় যাব পরে। আমি যে সমীকরণটা নিয়ে আজকে আলোচনা করতেছি, আমি সেই বিষয়টায় ফোকাস করি। পরবর্তীতে অন্য প্রসঙ্গ নিয়ে আবার অন্য সমীকরণে আসব। তাই আজকে সমীকরণ এটি হচ্ছে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এ আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ছাত্র জনতারা, আমাদের ছাত্ররা যে আন্দোলন করেছিল, সেই ছাত্রদেরকে আজকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হচ্ছে। হাসনাত, সার্জিস, হারুন, এরা যারা করছে, হান্নান, আক্তার, এরা যারা আন্দোলন করেছে, আজকে তাদেরই বৈপরীত্য বাক্য বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এবং কারা বলতেছে? তারেকের মতন ছেলে, ওই আম পার্টির প্রজাপতি মার্কার ছেলেটা, তারেকের মতন ছেলেও সে এই ধরনের বেইমানিমূলক কথাবার্তাগুলো বলে থাকে। রাশেদের তো কোনো ইয়ত্তাই নেই, সে তো মোটামুটি নিজেকে বিক্রি করে দিয়ে এখন কিভাবে সবাইকে হেন করবে, হোক সে ছাত্ররা, হোক সে জামাত, যে কেউ হোক, মোট কথা তার কাছে এখন অন্য কিছু, তার হিসাব একটাই, একটা দলই আছে সবকিছু, আর বাকি সব অন্যায় করেছে, তাদেরকে মানতেই নারাজ। এখন আমার সমীকরণটা হচ্ছে এখানেই। এই যে ভারতে যে আন্দোলনটা চলতেছে, এই আন্দোলনটা ভালো করে খেয়াল করে দেখুন, পর্যবেক্ষণ করুন, প্রতিদিনের খবরগুলো দেখুন। এখন ফেসবুকে এই ভিডিওগুলো ছয়লাভ, এখানে দেখতে পাবেন এই আন্দোলনটার প্রথম ভিত্তি হচ্ছে, এখানে একটা প্রশ্নপত্র ফাঁস হয়েছে নিটের। সেই প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে ছাত্ররা দাবি করেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
আজকে সেই শিক্ষামন্ত্রীর পদত্যাগে ভিতর দিয়ে তারা আন্দোলন গড়ে তুলেছে। সেই আন্দোলন বড় আকারে হয়েছে। এখন যে সমস্ত ছাত্ররা পড়ে সেই ছাত্ররাই তো এই আন্দোলনগুলো করেছে। সেই ছাত্ররা ভারতের আর কয়জন? কিন্তু তারা কি আসলেই ওই গুটি কয়েক ছাত্রই মাত্র? তারা যখন রাস্তায় নেমেছে, প্রথম অবদানটা কিন্তু ওই ছাত্রদের, যারা এই আন্দোলনের সাথে আছে। আর সাথে আজকে তাদের পরিবার পরিজন, এমনকি সাধারণ মানুষও এই ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। তারা রাস্তায় নেমে এসেছে, তারাও আন্দোলনে যোগ দিয়েছে। তাদেরও রক্তপাত হচ্ছে, তারাও অনেক মার খাচ্ছে। এমত অবস্থায় সে ছাত্রদের সাথে তারা একত্রতা ঘোষণা করে তারা আন্দোলন করতেছে। এখন তাদের সেই আন্দোলন সংসদ অভিমুখে পর্যন্ত চলে গেছে। সংসদের সামনে গিয়েও তারা আন্দোলন করতেছে, ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে, যে কোনো ভাবে তারা ভিতরে প্রবেশ করতে চাচ্ছে। এখন এর মধ্যে এই ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, কোথাও কিন্তু অন্য কোনো দলের খবর আপনারা পাবেন না, আমি অন্তত পাইনি। কিন্তু গতকালকে আমি খবরটা দেখলাম যে রাজীব গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা এই ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনে সংহতি জানিয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তারা মাঠে নেমেছে। ঠিক আমাদের দেশে কিন্তু এরকম হয়েছে। ছাত্র জনতা যখন এই আন্দোলন করেছে তখন তাদের পাশে কেউ ছিল না, শুধু তারাই নেমেছে। বিএনপির দেখা সাক্ষাৎ নাই, টিকিটিও নাগাল পাওয়া যায়নি। কিন্তু আজকে তারা সর্বতভাবে দাবি করে এই বিএনপি এই আন্দোলনের সর্বশ্রোতা, একেবারে সর্বজ্ঞ, সবকিছুই তারা করেছে। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও বলেছেন যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, এর সম্পূর্ণ কৃতিদার হচ্ছে ছাত্ররা, জনতারা। কিন্তু আজকে তারা সমস্ত কৃতিত্ব তারাই নিতে চাচ্ছে, সংসদে গিয়েও নিতে চাচ্ছে। ঠিক তেমনি ওই দেশের ব্যাপারটাও ফলো করে দেখুন, অবজারভেশন করে দেখুন। আজকে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাজীব গান্ধীর দল তারা এই আন্দোলনে নেমেছে। প্রথমে আন্দোলনে নেমেছে তারা ছাত্রদেরকে সংহতি জানিয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে। কিন্তু ছাত্ররা কিন্তু এখন পর্যন্ত একবারও বলেনি মোদীকে পদত্যাগ করতে হবে। তাদের একটাই দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে এবং শিক্ষার ব্যাপারে যে সংস্কারগুলো আছে এই সংস্কারগুলো করতে হবে। কিন্তু রাজীব গান্ধী সেখানে সুর দিয়েছে যে মোদীকে পদত্যাগ করতে হবে। দেখেছেন কিভাবে মানুষ তাদের ফায়দাগুলো লুটে নেয় যখন আন্দোলন হয়। আন্দোলনের ভিতরে মানুষ যে তার স্বার্থ উদ্ধার করার চেষ্টা করে, এগুলো হচ্ছে তার জলজন্ত প্রমাণ। একটু ভালো করে দেখুন, আমাদের দেশেও কিন্তু এই আন্দোলনের সময় এগুলো হয়েছে। তো তারা আজকে মোদীর হটাও, মোদীর পদত্যাগ করতে হবে, এই ব্যাপারে তারা আন্দোলন করছে এবং তাদেরকে ধরে নিয়ে গেছে পুলিশ। তাদেরকে, প্রিয়াঙ্কা গান্ধীকে এবং রাজীব গান্ধীকে টেনে হিসড়ে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে, জেলখানায় নিয়ে গেছে। এখন কোনোভাবে যদি এই মোদী সরকার পদত্যাগ করে কিংবা তার পতন ঘটে, তাহলেই দেখবেন যদি এই রাজীব গান্ধী ক্ষমতায় যায়, সমস্ত কৃতিত্ব তার। আরে ভাই, আমরাই তো সবকিছু করেছি, আমরা জেল খেটেছি, আমরা অমুক করেছি, তমুক করেছি, আমার দল অমুক জায়গায় আন্দোলন করেছে, সেখানে তাদের আন্দোলনের ফলেই এই আন্দোলন জোরালো হয়েছে, অমুক তমুক এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এই জিনিসটাই চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য আজকের এই কন্টেন্টটি আপনাদের সাথে আমি তৈরি করেছি, আপনাদেরকে শেয়ার করার জন্য। তো আমাদের দেশেও ঠিক ব্যাপারটি তাই হয়েছে। আজকে দূর দূরান্ত থেকে সবাই এই ছাত্র এবং জনতারা মিলে এই আন্দোলন করেছে, লুফে নিয়েছে অন্যরা। শেষ পর্যন্ত তাদেরকে দায় দেওয়া হয়েছে, পুলিশের উপরে তারা অত্যাচার করেছে। ওই ফজা পাগলা নামে এক ব্যক্তি আছে, যিনি একথাও বলেছেন যে পুলিশকে যে হত্যা করেছে এরও তো বিচার হবে।
অথচ দেখেন এই আন্দোলনে কিন্তু পুলিশকে পিটানো হচ্ছে, এই আন্দোলনেও কিন্তু পুলিশকে পেটানো হচ্ছে। কিন্তু কেন পেটানো হচ্ছে? এই পুলিশগুলো, তারা আপনারা খবর নিলে দেখতে পারবেন, পুলিশের নিয়ম হচ্ছে বুকে নেম প্লেট রাখা, কিন্তু তারা এই আন্দোলনের সময় এই নেম প্লেট সরিয়ে এমনকি তারা সিভিল ড্রেসে অর্থাৎ পুলিশের পোশাক না পরে এই ছাত্রদেরকে আন্দোলন করে এই ছাত্রদেরকে পিটিয়েছে। তাদের সাথে যোগ দিয়েছে মোদী সরকারের লোকজন, তারাও পিটিয়েছে। এইভাবে তারা অত্যাচার করতেছে। এখন আমার কথা হচ্ছে যে ছাত্র জনতারা এই যে এই আন্দোলনটা, এই আন্দোলনে ছাত্র জনতার যেরকম ভূমিকা আছে, ছাত্রদের যেমন ভূমিকা আছে, বিশেষ করে আমি ছাত্রদের ভূমিকার কথা বলবো। এক নাম্বার, তারা একেবারে শ্রেষ্ঠ, সবার উপরে থাকবে। কিন্তু তাই বলে যে আর কেউ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না, এমন তো বলা যাবে না। কারা সম্পৃক্ত? যারা তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। হয়তো তারা অনেকে মাঠে নামতে পারেনি, যেমন এই সাংবাদিকের কথা দেখুন। जब आप ये सोचते हैं कि गोदी मीडिया इससे ज्यादा क्या गिरेगी, तो गोदी मीडिया नए रिकॉर्ड्स कायम कर देती है। बच्चे किस तरह से रो रहे थे, पुलिस किस तरह की बर्बरता कर रही थी, उसकी तस्वीरें दिन भर कल मैंने आपको दिखाई। मगर गोदी मीडिया क्या करता रहा दोस्तों? अडानी का न्यूज चैनल एनडीटीवी वो छात्रों के इस आंदोलन में पाकिस्तानी एंगल ढूंढ रहा था। एनडीटीवी के मुताबिक हम इस बात की पड़ताल कर रहे हैं कि इस आंदोलन में पाकिस्तानी एंगल क्या था। जिन छात्रों को पीटा गया होगा उनमें से कुछ आपके बच्चे हो सकते हैं, आपके रिश्तेदारों के बच्चे हो सकते हैं। सबसे बड़ी बात, बेशक आपके बच्चे उस प्रदर्शन में ना गए हों, मगर उस उम्र के आपके बच्चे होंगे, आपको शर्म आती है, आप इस तरह की कवरेज कर रहे थे। कल भी गोदी मीडिया धर्मेंद्र प्रधान से इस्तीफा नहीं मांग रहा था, उनका महिमा मंडन कर रहा था, विपक्ष को गाली दे रहा था। जी हां, विपक्ष को गाली दे रहा था। आज इस मंच पर मैं कई ऐसे सवाल पूछने वाला हूं जो कुछ लोगों के लिए असहज। पाकिस्तानी एंगल दिखाने वाले उन पत्रकारों को यह सबक लेना चाहिए कि जब छात्रों के प्रोटेस्ट को आप पाकिस्तानी दिखाओगे तो ऐसे ही खदेड़े जाओगे। कई सारे चैनल इस समय छात्रों के आंदोलन को मेन स्ट्रीम में कोई पाकिस्तानी एंगल दिखा रहा है, कोई कुछ दिखा रहा है, तो उनको समझना चाहिए कि आपके रिपोर्टर जब जमीन पर जाएंगे तो उनको ऐसे ही लात मारकर भगाया जाएगा। तो ये हकीकत। जी, এই সাংবাদিক সাহেব সুন্দরভাবে তুলে ধরতেছেন কিভাবে এর মধ্যে অপকর্ম চালাচ্ছে মোদী সরকার। এখন এই সাংবাদিক হয়তো বা পিটা খায়নি, কিন্তু এই রিপোর্টটি তৈরি করার জন্য এই সাংবাদিককে অনেক জায়গায় যেতে হয়েছে, এই তথ্যগুলো সংগ্রহ করতে হয়েছে, ঘরে বসে কম্পিউটারের সামনে বসে এগুলোকে সাজিয়ে এই রিপোর্টটা তৈরি করতে হয়েছে। এখন এই যে সময়টা দিতে হয়েছে, এই সময়টা দেওয়ার ফলে সে হয়তো আন্দোলনে যেতে পারেনি, তাই বলে কি তার ভূমিকা কম হয়ে যাবে? সে একটা পিটান খায়নি, সে মার খায়নি, এই বিধায় কি তার এই আন্দোলনে কোনো ভূমিকা থাকবে না? আমি মনে করি এই সাংবাদিকের এই সাংবাদিক যে ভূমিকাটা পালন করেছে, এর ভূমিকা অত্যন্ত গুরুত্ব, অত্যন্ত অপরিসীম এর গুরুত্ব। একে কোনোভাবেই খাটো করা যাবে না। আজকে আমাদের আন্দোলনের পরে যেমন ছাত্ররা অনেক কিছু লুফে নেওয়ার চেষ্টা করতেছে, অনেকেই বলতেছে বা আমরাও দেখতেছি বা শোনা যাইতেছে, যদিও এখন পর্যন্ত এমন কোনো রেজাল্ট পাইনি, কিন্তু সবারই বোঝা উচিত 1971 সালে যারা যুদ্ধ করেছে, তারা দেশকে স্বাধীন করার পরে এই দেশে তারাও কিন্তু অনেক সম্পদ লুণ্ঠন করেছে, তারাও অনেক ফায়দা লুফে নিয়েছে। প্রত্যেকটা মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে দেখেন, 2-1 জন ছাড়া বা 4-5 জন ছাড়া, হাতে গোনা কয়েকজন ছাড়া বেশিরভাগ মুক্তিযোদ্ধাদেরই বড় বড় অট্টালিকা, বাড়ি, গাড়ি সবকিছু আছে। তাদের ছেলেমেয়েরা এখন বাহিরে লেখাপড়া করে, মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা বাহিরে লেখাপড়া করে। দেশে তো আছেই বিভিন্ন বড় বড় প্রশাসনের বড় বড় জায়গা দখল করে আছে, তেমনি ভাবে বাহিরে তারা পড়ালেখা করতেছে, বাহিরেও তারা সম্পদ করেছে। অথচ এই দেশ স্বাধীন করেছে, তারা বাহিরেও সম্পদ করেছে, এমন মুক্তিযোদ্ধাও আছে এবং অ্যাভেলেবেল আছে। এই কথাটা আমি এই জন্য বলছি যে আমাদের দেশেও এইরকম যখন 2024-এ সে আন্দোলন হয়েছে, আন্দোলনের পরবর্তী অনেকেই এরকম ফায়দা লুফে নেওয়ার চেষ্টা করেছে।
ঠিক তেমনি ভাবে এই যে ইন্ডিয়ায় আজকে যারা হচ্ছে, এরাও ফায়দা লুফে নেওয়ার চেষ্টা করবে। তাই বলে কারো অবদানকে খাটো করা যাবে না। হয়তো ছাত্ররা সর্বশ্রেষ্ঠ বিদায়, তাদেরকে এই আন্দোলনের পরে যদি তারা সফলতা দেখে, তবে এই ছাত্রদেরকে যেমন বড় বড় পদে অভিষিক্ত করতে হবে, তাদেরকে দায়িত্ব দিতে হবে, দেশের দায়িত্ব দিতে হবে, যাতে করে তারা এই দেশের ভূমিকা পালন করতে পারে। যে আন্দোলন তারা করেছে, এই আন্দোলনের ভিত্তিতে, এই ন্যায় নীতির ভিত্তিতে তারা যেন দেশকে চালায়, সেই জন্য তাদেরকে সুযোগ দিতে হবে এবং তাদেরকে সংসদে, সর্বোপরি প্রশাসনে, সব জায়গায় তাদেরকে স্থান দিতে হবে, কারণ তাদের গুরুত্ব অপরিসীম। কিন্তু আমাদের দেশে ছাত্রদেরকে কিন্তু সেটা দেওয়া হয়নি, বরঞ্চ মাত্র 2 জন উপদেষ্টা হয়েছে বলে তাদের অনেক কথা শুনতে হয়েছে, বহুত টানা দিয়েছে। এই প্রজাপতির আমতারেক, রাশেদ, নূর, ভিপি নূর, এরা বহু অকট্য ভাবে কথা বলেছে। তো এইভাবে কেউ কাউকে ছোট করে কখনোই বড় হওয়া যায় না। আপাত দৃষ্টিতে দেখা যায় যে ভিপি নূর আজকে মন্ত্রী হয়ে গেছে, রাশেদ খান সচিব হয়ে গেছে, এই জন্য তারা নিজেদেরকে অনেক বড় মনে করতেছে। এই দিন না, আরো দিন আছে, অপেক্ষা করুন। আল্লাহরও তো খেলা আছে, এই খেলা তো এখনই শেষ হয়ে যাচ্ছে না। এটা কোথায় গিয়ে গড়ায়, এটা বাংলাদেশের মানুষ দেখবে। এটা বাংলাদেশের মানুষ দেখবে যে এই ঘটনা কোথায় গিয়ে গড়ায়, কোথায় গিয়ে আপনাদের শেষ অবস্থান হয়। আজকে ইনু, রাশেদ খান মেনন যারা ছিলেন, তাদের অবস্থা আজকে কোথায় গিয়ে থেকেছে, এটা বাংলার মানুষ দেখেছে। তাদের ভূমিকা আগে কি ছিল এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সাথে যোগসাজশ করে তারা যে ভূমিকা পালন করেছে এবং তাদের যে পরিণতি হয়েছে, আজকে দেশবাসী সবাই অবগত, সচক্ষে দেখতেছে। অতএব সবাইকেই বলবো, ঘটনা থেকে শেখার চেষ্টা করুন। রাজনীতি করতেছেন, অত রাজনীতিবিদদের মধ্যেই, আপনাদের রাজনীতিবিদদের মধ্যেই এমন অনেকেই আছেন যাদেরকে দিয়ে অনেক কিছু শেখা যায়, কিন্তু আপনারা সেটা শেখার চেষ্টা করতেছেন না। নিজের নীতি ও আদর্শকে বিসর্জন দিয়ে একটা ক্ষমতা পাবার আশায় ক্ষমতা লোভী হয়ে নিজেদেরকে বিক্রি করে দিচ্ছেন। এর ফল ভবিষ্যতে কি হবে এটা আল্লাহই ভালো জানেন, আমরা তো দেখার অপেক্ষায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।